Hello student, hope you are all well. Today I am going to discuss your topic about a species concept which is included in your syllabus core course 10 plant systematics. Now species. What is species? Species is nothing but the basic taxon or fundamental unit of classification or basic unit of taxonomy. The term was first given by the scientist John Ray. তাহলে স্পিশিস কি? আমি যখন আগের ভিডিওটা বলেছিলাম সেটাই কি বলেছিলাম, আমি ট্যাক্সোনমিক হায়ারার্কি, ট্যাক্সোনমিক ক্যাটাগরি, ট্যাক্সন এগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম যে একদম বেসিক ট্যাক্সনটা হচ্ছে কি না স্পিশিস, বা তোমরা যখন কোন একটা জেনাসে সিস্টেমেটিক পজিশন লেখো একদম বেসিক ট্যাক্সন বা একদম তলায় কোন জিনিসটা লেখো স্পিশিস লেখো, তো সেই জিনিসটাই হচ্ছে স্পিসিস, বা এটা একটা আমরা ট্যাক্সোনমিক একটা বেসিক ইউনিট হিসেবে কনসিডার করি। তো এই স্পিশিসে নানা রকম কনসেপ্ট আছে। ট্যাক্সোনমিতে তোমাদের সিলেবাসে মূলত তিনটে কনসেপ্টের কথা বলা আছে, সেটা আছে বায়োলজিক্যাল স্পিশিস কনসেপ্ট, ট্যাক্সোনমিক্যাল স্পিশিস কনসেপ্ট আর ইভলিউশনারি স্পিশিস কনসেপ্ট। তো ফার্স্টে এসো বায়োলজিক্যাল স্পিশিস কনসেপ্ট। তো এই কনসেপ্টটা দিয়েছিলেন কে না সায়েন্টিস্ট আর্নেস্ট মেয়ার। তো ওনার মত অনুযায়ী স্পিশিসের ডেফিনেশনটা কি না closely related group or organism which can interbreed in nature and produce fertile offspring। এখানে মেইনলি তিনটে ক্যারেক্টারিস্টিক ফিচার্স ইনক্লুডেড রয়েছে ডেফিনেশনে। এক, ক্লোজলি রিলেটেড গ্রুপ; দুই, ইন্টারব্রিড ইন নেচার; তিন, প্রডিউস ফার্টাইল অফস্প্রিং। এবার সব ক্যারেক্টারগুলোকে যদি আমি ভেঙে ভেঙে বলি, কি বলবো না ক্লোজলি রিলেটেড গ্রুপ মানে কি সেম জিন পুল অর সেম অ্যানসেস্ট্রাল অরিজিন। যারা স্পিশিস হবে তাদের মধ্যে বা সেম স্পিশিসের মধ্যে সেম জিন পুল থাকবে এবং তারা সেম অ্যানসেস্ট্রাল অরিজিন থেকে কিন্তু অরিজিনেট করবে। নাম্বার টু কি বলছে, ইন্টারব্রিড ইন নেচার। হ্যাঁ, সেম স্পিশিসগুলো নিজেদের মধ্যে রিপ্রোডাকশন ঘটাবে বিটুইন দ্য মেম্বার অফ সেম স্পিশিস। নাম্বার থ্রি কী বলেছি, প্রডিউস ফার্টাইল অফস্প্রিং। ফার্টাইল অফস্প্রিং দেবে মানে স্পিশিস সিমিলার স্পিশিসগুলো রিপ্রোডাকশন ঘটাচ্ছে, তারা যে অফস্প্রিংটা প্রডিউস করবে সেটা কিন্তু ফার্টাইল হবে। দ্যাট মিনস ইট এবল টু প্রডিউস বা ইট এবল টু রিপ্রডিউস। ওকে, এরপর দেখো আমি এখানে একটা মোটামুটি একটা ডায়াগ্রাম এঁকেছি। সেখানে দেখো লেখা আছে এটা একটা ধরো পপুলেশন যেখানে স্পিশিস এর বিভিন্ন মেম্বার রয়েছে বা অনেক কটা মেম্বার রয়েছে। এটা আবার একটা পপুলেশন যেখানে স্পিশিস বির অনেক মেম্বার রয়েছে। এবার এই পপুলেশানে স্পিশিস এর যতগুলো মেম্বার রয়েছে তারা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন ঘটাতে পারছে, জেনেটিক এক্সচেঞ্জ করছে, যেহেতু রিপ্রোডাকশন ঘটাচ্ছে যে অফস্প্রিংটা দেবে অ্যাজ ডেফিনেশন অফ বায়োলজিক্যাল স্পিশিস কনসেপ্ট, তারা ফার্টাইল অফস্প্রিং প্রডিউস করছে। সিমিলারলি এই পপুলেশানেও স্পিশিস বিগুলো একে অন্যের মধ্যে রিপ্রোডাকশন ঘটাচ্ছে, জেনেটিক এক্সচেঞ্জ করছে, ফার্টাইল অফস্প্রিং প্রডিউস করছে। কিন্তু স্পিশিস এ আর স্পিশিস বি নিজেদের মধ্যে রিপ্রোডাকশন ঘটাতে পারছে না। দ্যাট মিনস স্পিশিস বোথ স্পিশিস এ অ্যান্ড স্পিশিস বি আর রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড। বোঝা গেল কি বললাম? তো এর একটা এক্সেপশন আছে, নেচারেই এই এক্সেপশনটা হয়। সেটা কি না মেল ডঙ্কি আর ফিমেল হর্স রিপ্রোডাকশন করছে, দিয়ে যে অফস্প্রিংটা তৈরি করছে যার নাম হচ্ছে মিউল, সেটা কিন্তু স্টেরাইল। ঠিক আছে, তো এটা কিন্তু নেচারই হয়, যদিও এটা বটনি রিলেটেড নাও, তাও এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি এই এক্সেপশনাল কেসটার কথা এখানে বলেছি এই বায়োলজিক্যাল স্পিশিস কনসেপ্টে। তো দেখো কেন এক্সেপশন, নেচারে ইন্টারব্রিড করলে কিন্তু ফার্টাইল হওয়ার কথা, সেখানে এরা স্টেরাইল হচ্ছে। কিন্তু আর একটা জিনিস দেখো যে মেল আর ফিমেল ডঙ্কি এরা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করে যে অফস্প্রিং ডঙ্কিটা দেবে সেটা কিন্তু ফার্টাইল হবে। সিমিলারলি হর্সের ক্ষেত্রে মেল আর ফিমেল হর্স রিপ্রোডাকশন করছে, যে অফস্প্রিং হর্সটা দেবে সেটাও কিন্তু এবল টু রিপ্রডিউস। ওকে, এরপরে আরও কিছু ডেফিনেশন আছে।
সেগুলোও মোরালেস সেম, যেগুলো আরও পরবর্তী সময়ে দিয়েছে। যেমন দেখো, আ গ্রুপ অফ পপুলেশন হুজ মেম্বার্স হ্যাভ দ্য পোটেন্সিয়াল টু ইন্টারব্রিড ইন নেচার অ্যান্ড প্রডিউস ফার্টাইল অফস্প্রিং, আগেরটার মতোই। আর একটা যেটা, স্পিশিজ are group of interbreeding natural population that are reproductively isolated from each other। এই কথাটা এখানে ইম্পর্টেন্ট, reproductively isolated। তো এই বায়োলজিক্যাল স্পিশিজ কনসেপ্টের অ্যাডভান্টেজেস কী আছে না, রিপ্রোডাক্টিভ আইসোলেশন ইজ গুড ক্রাইটেরিয়া। হ্যাঁ, দুটো স্পিশিজ যদি রিপ্রোডাকশন একে অন্যের সাথে না করতে পারে তখন আমরা বলতে পারি যে দুটো আলাদা স্পিশিজ। যদি করে তাহলে বলবো সেম। এটা একটা অ্যাডভান্টেজ, এটা একটা গুড ক্রাইটেরিয়া। নাম্বার 2, ডিসঅ্যাডভান্টেজেস কী বলবো আমি না, এক্সটিংক্ট অর্গানিজম উইথ only fossil evidence। নাম্বার 2, ইউজলেস ফর প্রোক্যারিওটিক বা যারা আসেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটায়। এই বায়োলজিক্যাল স্পিশিজ কনসেপ্টটা কোনো ফসিল এভিডেন্সের ক্ষেত্রে বা এক্সটিংক্ট অর্গানিজমের ক্ষেত্রে, আর একটা হচ্ছে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে, যারা আসেক্সুয়ালি রিপ্রোডাকশন ঘটে তাদের ক্ষেত্রে কিন্তু এই বায়োলজিক্যাল স্পিশিজ কনসেপ্টটা অ্যাপ্লিকেবল নয়। এটা হচ্ছে দুটো মেইন ডিসঅ্যাডভান্টেজেস। নেক্সট, ট্যাক্সোনমিক স্পিশিজ কনসেপ্ট। দেখো, তোমরা জানো যে লিনিয়াসের বাইনোমিয়াল নোমেনক্লেচারের কথা। আমরা যখন কোনো একটা সায়েন্টিফিক নেম লিখছি তো এরকম দুটো ওয়ার্ডে তাহলে আমরা আন্ডারলাইন করি। তো ফার্স্ট এটাকে আমরা জেনাস বলি বা জেনরিক নেম, নেক্সট এটাকে কী বলি, স্পিশিজ বা স্পিশিজ নেম। তো এটাই মোরালেস ট্যাক্সোনমিক স্পিশিজ কনসেপ্ট। নেক্সট আসি মরফোলজিক্যাল স্পিশিজ কনসেপ্ট। এটা কি না, এখানে মরফোলজিক্যাল ক্যারেক্টারটাকে ইউজ করা হয়ে থাকে এবং যে সমস্ত অর্গানিজমের মরফোলজিক্যাল ক্যারেক্টারগুলো সেম, আমরা তাদেরকে সেম স্পিশিজের আন্ডারে রাখতে পারি। এবং উল্টো দিক থেকে বা রিভার্সলি আমরা কি বলবো, সেম স্পিশিজে সেম মরফোলজিক্যাল ফিচার্স থাকবে, ডিফারেন্ট স্পিশিজে ডিফারেন্ট মরফোলজিক্যাল ফিচার্স থাকবে। এটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই, তাও আমি ওয়ান লাইনে বললাম। নেক্সট আসছে কি, ইভলিউশনারি কনসেপ্ট অফ স্পিশিজ। ইভলিউশনারি কনসেপ্ট অফ স্পিশিজটা কি দেখো, ইট ইজ আ সিঙ্গল লিনিয়েজ অফ অ্যানসেস্টার ডিসেন্ডেন্ট পপুলেশন অফ অর্গানিজম which maintain its identity from other such lineages in space and time, and which has its own evolutionary tendencies and historical fate। এই ইভলিউশনারি কনসেপ্ট অফ স্পিশিজটা কি বলছে, সেম স্পিশিজগুলো সেম অ্যানসেস্ট্রাল থেকে অরিজিনেট করেছে এবং তার একটা সেম ইভলিউশনারি লাইন বা ট্রেন্ড ফলো করেছে। আর আগে আমরা কি দেখেছিলাম, বায়োলজিক্যাল স্পিশিজ কনসেপ্টে কোনো আসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ অর্গানিজম যেমন প্রোক্যারিওটিক আর এক্সটিংক্ট বা ফসিল গ্রুপরা ইনক্লুডেড ছিল না। তো এখানে এই কনসেপ্টটা সিমসন নামক সায়েন্টিস্ট উনি এই দুটো পার্টকে ইভলিউশনারি স্পিশিজ কনসেপ্টের মধ্যে কিন্তু ইনক্লুড করেছিলেন, যেটা কিন্তু বায়োলজিক্যাল স্পিশিজ কনসেপ্টের মধ্যে ছিল না বা এটা একটা ড্রব্যাক ছিল আগে। কিন্তু এই দুটো ডিসঅ্যাডভান্টেজকে তিনি ইভলিউশনারি স্পিশিজ কনসেপ্টে ইনকর্পোরেট করেছিলেন। নেক্সট আসছে দেখো, অন দ্য বেসিস অফ জিওগ্রাফিক্যাল এরিয়া স্পিশিজকে আমরা মূলত তিনটে ভাগে ভাগ করতে পারি। কি, অ্যালোপ্যাট্রিক স্পিশিজ, সিম্প্যাট্রিক স্পিশিজ, প্যারাপ্যাট্রিক স্পিশিজ, আর একটা আছে পেরিপ্যাট্রিক স্পিশিজও আছে মূলত। এরপর আসি দেখো অ্যালোপ্যাট্রিক স্পিশিজ। অ্যালোপ্যাট্রিক স্পিশিজ জিনিসটা কি, ধরো একটা বড় জিওগ্রাফিক্যাল এরিয়া রয়েছে, তো সেখানে সেম স্পিশিজের অনেক মেম্বার রয়েছে। এবার ওই যে জিওগ্রাফিক্যাল এরিয়া রয়েছে তার মাঝে ধরো কোনো রকম একটা ফিজিক্যাল ব্যারিয়ার এলো, যেমন সেটা হতে পারে রিভার, ওশান, মাউন্টেন, ভ্যালি। এভাবে যদি কোনো জিওগ্রাফিক্যাল আইসোলেশন হঠাৎ এই পপুলেশনের মাঝে হয়ে যায়, ঠিক আছে, তখন কি হবে, যে সেম এখানে কিছু স্পিশিজের মেম্বার এখানে থাকছে, সেম স্পিশিজের কিছু মেম্বার এখানে চলে আসে, মাঝে কিন্তু একটা ফিজিক্যাল বা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার কিন্তু ক্রিয়েট হয়েছে। তো এবার আস্তে আস্তে কি হবে না, এই দুটো স্পিশিজ কিন্তু নিজেদের মতো একটা
ইভলভ করবে, তাদের মধ্যে একটা জেনেটিক ভেরিয়েশন দেখা দেবে, তাদের মধ্যে একটা মিউটেশন দেখা দেবে, তখন কিন্তু এই স্পিসিস আর এই স্পিসিস কিন্তু দুটো আর সেম থাকবে না, আলাদা হয়ে যাবে। তার মানে কি, এটা রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড হয়ে গেল। এই এই ব্যাপারটাকে বলছে অ্যালোপ্যাট্রিক স্পিসিস কনসেপ্ট। ঠিক আছে, মানে একটা জিওগ্রাফিক্যাল ব্যারিয়ার হওয়ার জন্য তাদের মধ্যে একটা জেনেটিক ভেরিয়েশন হলো, যেটার জন্য কিন্তু স্পিসিসগুলো রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড হয়েছে। ঠিক আছে, এরপরে আসে দেখো সিমপ্যাট্রিক স্পিসিস। তো এই স্পিসিস কনসেপ্টটা কি না, এক্ষেত্রে ধরো একটা জায়গায় একটা ধরনের স্পিসিস রয়েছে, সিমিলার স্পিসিসের বিভিন্ন মেম্বার রয়েছে, কিন্তু ওই সেই মেম্বারগুলোর মধ্যেই ধীরে ধীরে কোনো বিহেভিয়ারাল চেঞ্জেস বা মিউটেশন হতে হতে যদি কোনো তার মধ্যে থেকে যদি কোনো একটা নতুন স্পিসিস তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ওই স্পিসিস, নতুন স্পিসিস আর এক্সিস্টিং যেটা ছিল সেটাকে আমরা একে অন্যে সিমপ্যাট্রিক স্পিসিস বলবো। তারা কিন্তু সেম এরিয়া শেয়ার করলেও কি হবে, তাদের মধ্যে কিছু ডিফারেন্সেস দেখা গেছে। ধরো যখন একটা এরিয়ায় ছিল তখন স্পিসিস এরই বিভিন্ন মেম্বার ছিল, কিন্তু আস্তে আস্তে জেনেটিক ভেরিয়েশন হয়ে 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 কিছু নতুন স্পিসিসের সৃষ্টি হলো, যেমন বি। তখন কিন্তু তারা নিজেরা একটা কনফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে নেবে। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার সিমপ্যাট্রিক স্পিসিস। নেক্সট আসছে প্যারাপ্যাট্রিক স্পিসিস। প্যারাপ্যাট্রিক স্পিসিস কিছুই না, একটা টাইপের অ্যালোপ্যাট্রিক স্পিসিসই, মানে এখানে পার্শিয়াল স্পেশিয়াল আইসোলেশন হবে। মানে যখন আমি অ্যালোপ্যাট্রিক বলেছিলাম তখন জায়গা দুটো পুরো কমপ্লিটলি আলাদা হয়ে গেছিলো, এখানে কিন্তু দেখো কমপ্লিটলি আলাদা নেই। স্পিসিসগুলো একটা পার্শিয়াল জিওগ্রাফিক্যাল এরিয়া কিন্তু নিজেদের মধ্যে শেয়ার করে রয়েছে, যদিও কিন্তু দুটো কিন্তু সেম স্পিসিস না। ঠিক আছে, এই সিমপ্যাট্রিক আর প্যারাপ্যাট্রিক স্পিসিসের ক্ষেত্রে একটা জেনেটিক মডিফিকেশন বা বিহেভিয়ারাল চেঞ্জেস বা মিউটেশন হতে হতে কিন্তু একটা জিওগ্রাফিক্যাল আইসোলেশন হয়েছে এর দুটোর ক্ষেত্রে। কিন্তু এর ক্ষেত্রে আমি বলবো জিওগ্রাফিক্যাল, এই দুটোর ক্ষেত্রে কি বললাম, জেনেটিক আইসোলেশন বা বিহেভিয়ারাল চেঞ্জেস বা মিউটেশন হচ্ছে বলে জিওগ্রাফিক্যাল আইসোলেশন হচ্ছে, কিন্তু এই অ্যালোপ্যাথিকের ক্ষেত্রে ঠিকই রিভার্সড হবে, মানে জিওগ্রাফিক্যাল আইসোলেশন হচ্ছে বলেই একটা জেনেটিক একটা চেঞ্জেস বা মিউটেশন দেখা দিচ্ছে। তো এটা গেল মেইনলি কি অন দ্য বেসিস অফ জিওগ্রাফিক্যাল এরিয়ার বেস করে স্পিসিসকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। নেক্সট আমরা যেটা আসবো কি না, ডিপেন্ডিং অন দ্য ক্লাসিফিকেশন অফ স্পিসিস ইন্টু সাবস্পিসিস বা ভ্যারাইটি, এর ওপর ভিত্তি করে আমরা স্পিসিসকে দুটো ভাগে ভাগ করতে পারি, কি মোনোটাইপিক স্পিসিস আর পলিটাইপিক স্পিসিস। মোনোটাইপিক স্পিসিস মানে এই একটা জেনাসের আন্ডারে একটা মাত্রই স্পিসিস থাকবে, এর কোনো সাবস্পিসিস বা ভ্যারাইটি থাকবে না। পলিটাইপিক স্পিসিস মানে এই জেনাসটার আন্ডারে মোর দ্যান 2 ভ্যারাইটি বা সাবস্পিসিস থাকতে পারে। এর এক্সাম্পল দেখো, ব্রাসিকা ওলিরেশিয়া ভ্যারাইটি ক্যাপিটাটা যেটা ক্যাবেজ, আর একটা হচ্ছে ব্রাসিকা ওলিরেশিয়া ভ্যারাইটি বট্রাইটিস যেটা হচ্ছে কলিফ্লাওয়ার। ঠিক আছে, নেক্সট আর একটা আসছে দেখো, যে অন দ্য বেসিস অফ টাইম পিরিয়ড, সেই বেসিসে স্পিসিসকে কটা ভাগে ভাগ করা যায়, কি রয়েছে সিনক্রনিক আর অ্যালোক্রনিক। সিনক্রনিক মানে হচ্ছে স্পিসিস বিলং টু দ্য সেম টাইম পিরিয়ড, আর অ্যালো মানে ডিফারেন্ট, স্পিসিস বিলংস টু ডিফারেন্ট টাইম পিরিয়ড। এই সিনক্রনিকের এক্সাম্পল দেখো ডাইনোসরস অ্যান্ড ফার্নস। যখন ডাইনোসরসরা ছিল তখন এই টেরিডোফাইট ফার্নসরাও কিন্তু সেম টাইম পিরিয়ডেই ছিল, সেজন্য একে অন্যে সিনক্রনিক স্পিসিস। কিন্তু ডাইনোসর যখন ছিল, এর এক্সাম্পল দেখো, ডাইনোসর যখন ছিল তখন কি অ্যাঞ্জিওস্পার্ম ছিল, ডাইনোসর এক্সটিংক্ট হয়ে গেছে, তার অনেক পরে অ্যাঞ্জিওস্পার্ম এসেছে, সুতরাং এদের দুজনে টাইম পিরিয়ডটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, সুতরাং টাইম পিরিয়ডের উপর ভিত্তি করে স্পিসিসকে দুটো ভাগে ভাগ করা যায়, সিনক্রনিক আর অ্যালোক্রনিক। সিন মিনস সেম, অ্যালো মিন ডিফারেন্ট। ঠিক আছে, এছাড়াও কিছু আদার স্পিসিস কনসেপ্ট আছে, যেমন হচ্ছে সিবলিং স্পিসিস। সিবলিং স্পিসিস বলতে কি বুঝবো না, এরা মরফোলজিক্যালি অ্যালাইন বাট রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড। হ্যাঁ,
যদিও এরা ইন্টারব্রিড করেও থাকে তাহলেও কিন্তু এরা ফার্টাইল হাইব্রিড প্রোডাকশন করতে পারবে না। নেক্সট ক্রিপ্টিক, এর ঠিক উল্টোটা, এরা কিন্তু ইন্টারব্রিডও করতে পারবে না, কারণ এটা জেনেটিক্যালি বা সেক্সুয়ালি টোটালি ডিফারেন্ট। আরেকটা আছে এন্ডেমিক স্পিশিস। এন্ডেমিক স্পিশিস মানে সেই সমস্ত স্পিশিস যারা একটা কনফাইন্ড বা খুব পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতেই তাদের আমরা দেখতে পারি, সেটার বাইরে গেলে আমরা সেই স্পিশিসটাকে দেখতে পাবো না, সেটাকে আমরা কি বলছি, এন্ডেমিক স্পিশিস। তো এটা গেল মোটামুটি আজকের টপিক, স্পিশিস কনসেপ্ট। তো এখানে আমরা অনেক কিছুই জানলাম, অনেক কিছু স্পিশিস কনসেপ্টের কথাই জানলাম। তোমাদের সিলেবাসে যে মূলত 3টে আছে সেগুলো ছাড়াও অনেক কিছু জানলাম, যেমন মরফোলজিক্যাল স্পিশিস কনসেপ্ট কি, টাইম পিরিয়ডের ওপর বেস করে স্পিশিসকে ভাগে ভাগ করা যায়, তারপর স্পিশিসের আন্ডারে ভ্যারাইটি বা সাবস্পিশিস আছে নাকি তার উপর ভিত্তি করে, জিওগ্রাফিক্যাল এরিয়ার ওপর ভিত্তি করে কি রয়েছে, এছাড়াও আরও কিছু যেমন সিবলিং, ক্রিপ্টিক আর এন্ডেমিক স্পিশিস। তো এই পুরোটা গেল কি আমাদের স্পিশিস কনসেপ্ট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট বা কোয়েরি থাকে আমাকে বলো, আমি চেষ্টা করব সেটা ক্লিয়ার করার। থ্যাংক ইউ।